ডক্টর ইউনূস কি জিনিস বাঙালি জাতি চিনল না। ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য সম্ভবত এটা একটা ভালো খবর, পাশাপাশি এই ইন্টারিমের সাথে যারা কানেক্টেড আছেন তাদের জন্য এই সংবাদটা অনেকটা পিসফুল সংবাদ, অথবা ধরেন একটু টান টান সিনাটা রাখা ওই টাইপের সংবাদ। এই মুহূর্তে ডক্টর ইউনূসের জন্য আশীর্বাদ হয়েছে, যেটা ডক্টর ইউনূস সরকারের দাবা খেলায় ঘোড়ার আড়াই চাল অলরেডি শুরু হয়ে গিয়েছে। এত কাঁচা খেলোয়াড় না, তারা কিন্তু এখন শেষ পর্যায়ে এসে দাবা খেলায় ঘোড়ার আড়াই চালটা দেয়া শুরু করে দিয়েছে। ডক্টর সরকার শুরু করে প্রকাশ করে দিচ্ছে। এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কোর্টে বল চলে গেছে, উনি কফিনের শেষ প্যারাকটা ঠুকবেন। অন্তর্বর্তী সরকারের বিরাট প্রস্তুতিতে তোলপাড় লেগে গেছে। অকল্পনীয়, কেউ কল্পনা করতে পারেনি এত সুন্দর কাজ করবে। চারদিকে প্রশংসা। এই কাজ করছে, কি করছে? বিএনপি পাড়ায় দেখি কান্নার হিরিক। ফখরুল সাহেব এখন ডেইলি 2 বেলা কান্নাকাটি করেন। ওদিকে শিলং সালাউদ্দিন সাহেব কি জানি বলেন। হঠাৎ করে বিএনপির উপরে খড়গ নেমে আসছে। ভারতীয় জানোয়ারের বাচ্চারা কি মানুষ হবে না? এরা কি জানুয়ারি থেকে যাবে? ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবে আগামী মাসে 2 দিনের সফরে। ভারত থেকে পররাষ্ট্র দপ্তর থেকে বলছে যে জাকির নায়েককে যেন ভারতের হাতে তুলে দে। এই জানোয়ারের বাচ্চাদেরকে বলতে চাই, এই জানোয়ারের বাচ্চারা শেখ হাসিনা সহ বাংলাদেশে যে এতগুলা মানুষ খুন গুম করে তোদের দেশে গিয়ে লাখ লাখ আওয়ামী লীগার পালাই আছে, তোরা কি তাদেরকে বাংলাদেশের সরকারের হাতে তুলে দিতেছ? শত শত এবং হাজার হাজার আলেম মিলে ইসলামের যতটুকু খেদমত করতে পারেনি একজন ডক্টর জাকির নায়েক কিন্তু তার চাইতে বেশি খেদমত করেছে। দর্শক, এমন কথা কিন্তু অনেক আলেমরা পর্যন্ত বলেছেন যে তিনি একজন ডক্টর হয়েও তিনি ইসলামের যেই পরিমাণ খেদমত করেছে সেটা আলেমরা পর্যন্ত করতে পারেনি। সেই ডক্টর জাকির নায়েকের যেই চ্যানেলটি ছিল পিস টিভি, সেটি কিন্তু বাংলাদেশ থেকে বন্ধ করে দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। দর্শক, অবশেষে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারও কিন্তু ডক্টর জাকির নায়েককে দেশে আসতে প্রথমে বাধা পর্যন্ত দিয়েছিল, কিন্তু জনগণের চাপে ডক্টর জাকির নায়েককে দেশে আসার অনুমতি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দিয়েছে। কিন্তু ভারত ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা জানিয়েছে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে প্রবেশের সাথে সাথে যেন তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে বা ভারত সরকারের হাতে তুলে দেওয়া হয়। এখন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে, আপনারা কি মনে করছেন বাংলাদেশ সরকার কি এমনটা করবে, বা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কি এখন পর্যন্ত এতটা সাহস হয়েছে যে ডক্টর জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেবে, বা এটা কি আসলে উচিত হবে বলে আপনি মনে করছেন? সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এরই সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ঘোড়ার আড়াই চাল দেওয়া শুরু করে দিয়েছে। এখন বলবেন যে ঘোড়ার আড়াই চালটা ঠিক কি? যারা দাবা খেলা বোঝেন তাদেরকে বিষয়টা বোঝাতে হবে না, কিন্তু যারা বোঝেন না তারা অবশ্যই নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে দাবার আড়াই চালটা বা ঘোড়ার আড়াই চালটা দিয়ে দিল সেটি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই জানতে পারবেন। এরই সাথে সাথে আমি ভিডিওর শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। যে আপনারা সিনেমা দেখেন না, তো সিনেমা দেখেন যে আপনারা সবাই মনে করেন যে সিনেমা যখন দেখেন, সিনেমাটা যখন ভালো লাগে তখন শিল্পীর অভিনয় দেখে শিল্পীকেই অনেকে পছন্দ করেন, অনেকে ছবির পরিচালনা দেখে পরিচালককে পছন্দ করেন, অনেকে সিনেমার গানগুলো ভালো লাগলে গানগুলো দেখেই সিনেমাটাকে পছন্দ করেন। একটি সিনেমা বানাইতে যেমন অনেক মানুষের প্রচেষ্টা থাকে, এর মধ্যে একজন আছেন কারিগর, যে হলো সবচেয়ে বড় কারিগর সিনেমায়, সেটা হলো যিনি স্ক্রিন প্লে করেন। গল্প লেখার পর স্ক্রিন প্লেটা মানে চিত্রনাট্যকারটা যিনি হন, তার অ্যাকচুয়ালি অনেক 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 বড় একটা মানে দায়িত্ব থাকে। কারণ কি, মানুষ যেন বুঝতে না পারে যে এই দৃশ্যের পর পরে কোন দৃশ্যটা আসছে। মানুষ যদি আগেই বুঝে ফেলায় যে এই লোকটা এই কারণে আসছে এবং এই লোকটার পরিণতি এই হবে, তাহলে সিনেমা হিট করে না। এই সিনেমার চিত্রনাট্য যিনি লেখেন উনি হলেন মূল কারিগর। উনি এমন করে এক চিত্রনাট্যটা লিখবেন যে আপনাকে বুঝতেই দিবে না কোনটার পরে কোনটা আসতেছে, কোনটার পরে কোনটা আসতেছে, এবং শেষে যাই আপনি বুঝবেন যে আচ্ছা তাহলে এই ঘটনা। আমাদের রাজনীতিতে এখন যিনি চিত্রনাট্য লিখতেছেন উনি বহুত বড় চিত্রনাট্যকার। কেন এই কথাগুলো বললাম, দেখেন এই আন্দোলনের পরে যখন এনসিপি প্রতিষ্ঠিত হইল বা গঠিত হইল, তখন সবাই বলল এটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা টিম এবং এটা একটা কিংস পার্টি। এটা বহুদিন চললো, মানে চিত্রনাট্যকার এমন করে লিখছে যে এটাকে সে বহুদিন চালাবে। তারপরে একটা সময় আইসা উনি এটাকে ঘুরাবেন। কেমন, যেমন ধরেন
যখন কিংস পার্টি শুনতে লাগলাম, আমরা কনফার্ম হয়ে গেলাম যে এটা কিংস পার্টি এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা আনুকূল্য আছে এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ওনাদেরকে সর্ববিষয়ে সহযোগিতা করতেছে। একটা সময় আসলো, মানে চিত্রটা এমন করে ঘুরে ফেলাইলো যে এই কিংস পার্টি আর কিংস পার্টি নাই, এই কিংস পার্টির ছেলেরা যাদেরকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একদিন বলছিলেন এই ছেলেরাই আমার নিয়োগকর্তা, সেই ছেলেরাই তাদের যে নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টা তার সম্পর্কে কুৎসা কাটানো শুরু করে দিল। এগুলো প্রথম ধাক্কা। এই সময় অনেকেই বললো, আরে সরকারের সাথে কি কিংস পার্টির মানে এই যে এনসিপির কোনো গন্ডগোল লেগে গেছে কিনা, এইখানে গল্পের একটা মোটামুটি টান দিয়ে দিল স্ক্রিন প্লে রাইটার। এরপরে যে কিংস পার্টি জামাতের সাথে একটা গাঠবন্ধনের মতো করলো, জামাতের সাথে মেলামেশা করলো, সবাই ধরে নিল যে কিংস পার্টি আর জামাত এক হয়ে গেছে। তারপর ধরেন কিংস পার্টি যখন কোনো সমাবেশ করতে যায় তখন জামাত তাদেরকে তাদের লোকজন দিয়ে একটা বিরাট সাহায্য করে এবং ধরেই নিয়েছিলাম আমরা তখন জামাত আর কিংস পার্টি এক হয়ে গেছে। কিংস পার্টিতে নাই, কিংস এখন পাবলিক পার্টি হয়ে গেছে এবং জামাতের সাথে একটা গাঠবন্ধন করছে। চলতে থাকলো, সেখানে স্ক্রিন প্লে রাইটার সুন্দর করে চালায় নিতে চাইলেও গল্প মানুষ বুঝতে পারলো যে গল্প তো ভালোই চলছে, এখন থেকে কোন দিকে টার্ন নেয়, কারণ গল্প কিন্তু বুঝতে দেওয়া যাবে না। এরপর হঠাৎ করে দেখলাম যখন 8 দলীয় জামাতরা চিন্তা করলো যে ওরা রাস্তায় নামবে এই কিংস পার্টি মানে এনসিপিকে নিয়ে, তখন আগের রাতে এনসিপি বাগড়া দিল, বললো না আমরা এই আন্দোলনে নাই, যে আন্দোলনটা ছিল ডিরেক্ট পিআর পদ্ধতি নিয়ে। আপনাদের মনে আছে জামাত, ইসলামী আন্দোলন, হেফাজতে মিলে সবাই মিলে একটা বড় সমাবেশ করছিল, মিছিল করছিল, তখন জামাতের সাথে কিন্তু কিংস পার্টি যায় নাই। চিত্রটা একটু আবার ঘুরে গেল, হ্যাঁ জামাতের সাথে কিংস পার্টির লেগে গেছে, মানে এনসিপির লেগে গেছে। এখন বাজারে ঘটনা হইল জামাত এবং এনসিপি আলাদা হয়ে গেছে, তার মানে এনসিপি সরকারের সাথেও নাই, জামাতের সাথেও নাই। এনসিপি কোথায় গেছে? এনসিপি গেছে বিএনপির কাছে, ওখানে সিট ভাগাভাগি করতেছে। অনেকেই বলতেছে ওনারা 100টা সিট চাইছে, 50টা সিট চাইছে। সালাউদ্দিন সাহেব বারবারই বলছে যে না আমাদের সাথে কথাবার্তা হচ্ছে। এনসিপি থেকে কিন্তু কখনো বলা হয় নাই যে আমরা সিট চাইছি তাদের কাছে, তাদের সাথে সমঝোতা করতেছি, কারণ আমরা দেখছি বিএনপির অনুষ্ঠানে ওদের যাইতে মানুষ ধৈর্যই নিছে। মানে স্ক্রিন প্লে রাইটার এমন চালাকভাবে লেখছে গল্পটা যাতে কারণে বুঝতে না নেই। এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কোর্টে বল চলে গেছে, উনি কফিনের শেষ প্যারাকটা ঠুকবেন। উনি কিভাবে ঠুকবেন, কোন দিকে ঠুকবেন, উনি ছাড়া কেউ আর এটা নিয়ে আলোচনা করে সমালোচনা করে কোনো লাভ নাই। বল তার কোর্টে চলে গেছে, উনি প্যারাক, হাতুড়ি, পাটল সব রেডি করছে, কফিন টফিন সব রেডি আছে, এখন খালি ঠুকবেন। সেটা কবে ঠুকবেন? 2-1 দিনের মধ্যেই ঠুকবেন। এই ঠুকাঠুকির পরেই দেখবেন পুরো রাজনীতির মাঠ আলাদা হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। এখানে একটা জিনিস বলে রাখি বন্ধুরা, আপনারা একদম শিওর থাকতে পারেন বিএনপি এটার এগেইনস্টে কোনো আন্দোলনে যাবে না। আমার ভাবনা ভুলও হইতে পারে, কিন্তু আমি যেটা নতুন হিসেবে বুঝি বিএনপি কোনো আন্দোলনে যাবে না। এখন আমার প্রশ্ন হলো, ওই যে চিত্রনাট্যকার যিনি লিখেছেন উনি এর পরের গল্পটা কি করে লিখেছেন? কেউ বলছেন পরের গল্প পরিষ্কার, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো সময় জুলাই সনদ ঘোষণা করবে তার ক্ষমতা বলে, যদি এই ক্ষমতা নিয়ে আগেও ডিসকাশন করছি, কেউ বলছে মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে করাতে হবে, কেউ বলছে ওনাকে দিয়ে করাতে হবে, মানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে করাতে হবে। যদিও যত আইন বিশেষজ্ঞরা, আইন অভিজ্ঞ যারা আছেন, বিভিন্ন বড় বড় আইনজ্ঞরা বলছেন এটা নিয়মের ব্যত্যয়, এটা নিয়মের ব্যত্যয়, এটা করলে এটা হবে, কি হলে কি হবে সেটা পরের ব্যাপার। বাংলাদেশ এই 24শে জুলাইয়ের পর গণ আন্দোলনের পর যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এরাই সরকার, এরাই সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। এরা যদি কোনো আইন প্রণয়ন করে, সেই আইনটাকে অবজ্ঞা করার মতো ক্ষমতা আমার মনে হয় বাংলাদেশের কোনো জনগণের নাই, কোনো সরকারের নাই, কোনো নতুন সরকারের নাই। উনি এটা করবেন এবং যে কোনো সময় করবেন। এইভাবেই চিত্রনাট্য লেখা হয়েছে। এখন দেখা যাক আমার চিত্রনাট্য, আমার ভাবনা এবং এই যে চিত্রনাট্যকারের ভাবনা এক কিনা। জাকির নায়েককে চায় ভারত। বাংলাদেশে করা হুঁশিয়ারি, জাকির নায়েক বাংলাদেশ আসার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করে তাকে তুলে দিতে হবে ভারতের কাছে। এভাবেই বাংলাদেশকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে ভারত। জাকির নায়েককে বাংলার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে তুলে দিতে হবে ভারতের কাছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই রকম রিস্ক নিয়ে জাকির নায়েক কি বাংলাদেশে আসবেন? এবং যদি এসেও থাকেন তাহলে কি এই ইউনূস সরকার তাকে গ্রেপ্তার করে ভারতের কাছে তুলে দিবেন? আমরা আমাদের আলোচনায় এই প্রশ্নের আজকে উত্তর করার চেষ্টা করব। জাকির নায়েকের বাংলাদেশ আসার ব্যবস্থা করেছে স্পার্ক ইভেন্ট নামে একটি কোম্পানি। গত 12 অক্টোবর প্রতিষ্ঠানটির প্রোপাইটার আলিরাজ গণমাধ্যমকে বলেন যে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী 28 অথবা 29 নভেম্বর ঢাকায় জাকির নায়েকের প্রথম প্রোগ্রামটি হবে। তবে কেবল ঢাকাতেই নয়, ঢাকার বাইরেও এই প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে। এবং 2016 সালে যখন ঢাকার হলিয়াটিজানে সন্ত্রাসী হামলা হয়, তখন বলা হয় যে এই সন্ত্রাসীরা নাকি জাকির নায়েকের আদর্শে প্রভাবিত। তারপরই এই জাকির নায়েকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় বাংলাদেশে এবং ভারতে, এবং তিনি নিজের নিরাপত্তার জন্য পাড়ি জমান মালয়েশিয়ায় এবং এখন পর্যন্ত সেখানে বসবাস করতেছেন। কিন্তু গত বছর শেখ হাসিনার পতন হলে বাংলাদেশে এই জাকির নায়েকের উপর নিষেধাজ্ঞা শিথিল হয় এবং এখন তার ঢাকায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে। তাহলে সে একই প্রশ্ন যে তিনি কি বাংলাদেশে আসবেন? যদি আসেনি, তাকে কি বাংলাদেশ সরকার গ্রেপ্তার করে তুলে দিবে ভারতের কাছে? এবং আরো একটা প্রশ্ন,
যে শেখ হাসিনা গণহত্যা করে পালিয়ে গিয়েছে ভারতে, সেই শেখ হাসিনাকে কিন্তু এতবার অনুরোধ সত্ত্বেও ভারত সরকার বাংলাদেশে ফেরত দেয়নি। তাহলে বাংলাদেশ সরকার কেন জাকির নায়েককে ফেরত দিবে ভারতের কাছে? এখানেও কিন্তু একটা প্রশ্ন। গতকালকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিং এ সাংবাদিক গৌতম লাহিড়ী প্রশ্ন করেছিলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে যে জাকির নায়েক বাংলাদেশে আসতেছে, আপনি কি মনে করেন? তখন রণধীর জয়সওয়াল বলেন যে জাকির নায়েক যেহেতু আমাদের দেশে ওয়ান্টেড, আমরা মনে করবো তিনি বাংলাদেশ যে দেশেই যান তারা তাকে গ্রেপ্তার করে আমাদের হাতে তুলে দিবে। তো আমি এখন সেই সাংবাদিক গৌতম লাহিড়ীকে প্রশ্ন করব যে আসলে তিনি কি ভাবছেন, এই জাকির নায়েক বাংলাদেশে আসবে কিনা, বা আসলে কি হতে পারে, বা কি পরিকল্পনা, এই সব নিয়ে আসলে চলুন আমরা সরাসরি চলে যাই সাংবাদিক গৌতম লাহিড়ীর কাছে। গৌতম লাহিড়ী হচ্ছে প্রেস ক্লাব ইন্ডিয়ার সভাপতি এবং তিনি একজন সাংবাদিক নেতাও বটে। চলুন তার কাছ থেকে শুনে আসি। বাংলাদেশ সরকার এলে কি করবেন সেটা এখন আগাম বলাটা মুশকিল, তবে আমার মনে হয় না বাংলাদেশ যিনি আসেন তাহলে বাংলাদেশ সরকার তাকে ভারতের হাতে তুলে দেবেন এমনকি, কারণ যেহেতু কোনো ইন্টারপোলের এখনো কোনো নোটিশ নেই জাকির নায়েক। ভারতে যিনি ভারত থেকে পলাতক, ভারতে অপরাধী, কিন্তু ইন্টারপোলের নোটিশ থাকলে হয়তো একটা অন্যরকম মানে হতো। সেই কারণে বাংলাদেশ সরকারের পক্ষে যুক্তি থাকবে যে তাকে ভারতের হাতে তুলে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে। দেখেন, আমাদের বাংলাদেশের জন্মই হয়েছে ভারতের ষড়যন্ত্রের কারণে। এটা আমি নির্ভয়ে, আপনি আমাকে যে ট্যাগেই দেন না কেন আমার কোনো ভয় নেই। আমাকে পাকিস্তানের ট্যাগ দেন, আপনি আমাকে যে কোনো ট্যাগ দিতে পারেন, আমার কোনো ভয় নেই। তবে আমি এটা স্পষ্ট, আমি মরার আগ পর্যন্ত বলে যাব, আমরা এই বাংলাদেশ পেয়েছি আমাদের সক্ষমতার মাধ্যমে নয়। এই বাংলাদেশ আমরা পেয়েছি ভারতের ষড়যন্ত্রের কারণে। ভারত তার দেশটাকে সুরক্ষিত রাখার জন্য, তার সার্বভৌম অক্ষুণ্ণ রাখার জন্য পাকিস্তানটাকে ভাগ করে সে দুখণ্ড করেছে। এক হচ্ছে পাকিস্তান, আরেক হচ্ছে বাংলাদেশ। সেই বাংলাদেশটাকে তার হাতে নিয়ন্ত্রণে রাখার জন্য এবং এই বাংলাদেশটাকে যাতে করে তার মনের মতো পরিচালনা করার জন্য কিন্তু সে বারে বারে কি সে এই বাংলাদেশের তথাকথিত যে সকল বিগত দিনগুলোতে যারাই ক্ষমতায় ছিলেন তারা প্রত্যেকে কিন্তু ভারতের নিয়ন্ত্রণে কিন্তু থেকেই এই দেশটাকে পরিচালনা করেছেন। তাই আমরা স্বপ্ন দেখি এই জুলাই পরবর্তী যে আমরা জেনারেশন যদি আমরা বলি যে আমরা স্বপ্ন দেখি, আমরা বাংলাদেশে যারা আছি আমরা প্রত্যেকে বাংলাদেশ কেন্দ্রিক স্বপ্ন দেখবো এবং বাংলাদেশে যারাই কিনা চেয়ারে বসবেন, এটা জামাত হতে পারে, এটা বিএনপি হতে পারে, এটা গণ অধিকার পরিষদ হতে পারে, কিংবা এটা এনসিপি হতে পারে, অথবা নতুন কোনো একটা দল হতে পারে, এই চেয়ারে যারাই বসবে আমি চাই যে ভারতকে যাতে করে বন্ধু মনে না করে শত্রু হিসেবে চিহ্নিত করে ওরা চেয়ারে বসুক। ওরা বারে বারে চেষ্টা করছে জামাতের নেতাদেরকে তাদের ভাগিয়ে নিয়ে যাওয়া, বিএনপি নেতাদেরকে তাদের পক্ষে নিয়ে যাওয়া, কারণ সামনে যারা ক্ষমতায় কারা আসছে এটাকে ওরা একটা মেকানিজম করে, ওরা ধারণা করে, এই ধারণার প্রেক্ষিতে ওরা যারাই ক্ষমতায় আসবে বলে মনে করে তাদের প্রত্যেকে ওরা পকেটে রাখার চেষ্টা করে এবং পকেটে রাখার মাধ্যমে ওরা এই বাংলাদেশটাকে তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। শেখ হাসিনার মাধ্যমে এটাই করে আসছিল বিগত দিনগুলো, যার কারণে আমরা শেখ হাসিনাকে আমরা অপছন্দ করতাম। তো এই যে সামনে যে সরকারগুলো আসবেন, এই সরকারগুলো যদি তাদের মুখাপেক্ষি হয় তাহলে তো ভাই হবে না। তাই বারে বারে ওরা চেষ্টা করে, ওদের কাজই হচ্ছে বিভাজন করা যাতে করে আমরা ঐক্য না হই। দেখেন, আমি একটা ব্যক্তির নাম আমি সবসময় স্মরণ করি, সেটা হচ্ছে আপনার মাহাথি, মালয়েশিয়ান আপনার স্বপ্নদ্রষ্টা বলা হয় যাকে, যিনি বাংলাদেশের বীর বাঙালি, যেই বাঙালি আপনার এই একটা দেশকে ভিন দেশে গিয়ে যদি একটা দেশকে পরিবর্তন করে ফেলতে পারে, সেই জায়গায় আমাদের বাংলাদেশে 20 কোটি বাংলাদেশি আছে, তাহলে আমরা কি পরিবর্তন করতে পারবো না? হাজার হাজার মাহাথির আমাদের বাংলাদেশে, কোটি কোটি মাহাথির, আমরা কি বাংলাদেশ পরিবর্তন করতে পারবো না? অবশ্যই পারবো। কিন্তু আমরা এই যে একে অন্যের মাঝে বিভাজন, অনৈক্য এগুলো রেখে দেওয়ার কারণে আমরা বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিতে পারছি না। সিঙ্গাপুরের কথা আমি বলি, সিঙ্গাপুর আমাদের ঢাকা শহর থেকে অনেক ছোট শহর, এই শহর আজকে পৃথিবীর মানচিত্রে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, আর আমরা পিছিয়ে আছি। তার কারণ হচ্ছে এই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কারণে। তাই আপনি যে প্রশ্নগুলো করছেন যে এই যে বিভাজন, অনৈক্য কিংবা ষড়যন্ত্রগুলোর পিছনে ভারতের হাত আছে কিনা, 100% তাদের হাত আছে। এই কথা বলে হয়তো অনেকে বলবেন ভাই আপনি কথা বললেই আপনি ভারতকে টেনে নিয়ে আসেন। অবশ্যই ভারত যতদিন পর্যন্ত আমাদেরকে মুক্ত করবে না ততদিন পর্যন্ত তার বিরুদ্ধে কথা বলা আমাদের জন্য জায়েজ আছে। আমরা এটা নৈতিক অধিকার, এটা আমাদের বলে যেতে হবে মরার আগ পর্যন্ত, যদি আপনি এবং আমরা যদি এই দেশটা ধারণ। বিএনপি পাড়ায় দেখি কান্নার হিরিক। ফখরুল সাহেব এখন ডেইলি 2 বেলা কান্নাকাটিই করেন। ওদিকে শিলং সালাউদ্দিন সাহেব কি জানি বলেন। আজকে ফখরুল সাহেব একটু আগে বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এরকম একটা খবর পাওয়া যাচ্ছে যে ইউনূস এবং জামাতের ঠেলাঠেলিতে নতুন একটা অভিযান শুরু হচ্ছে, সেটা নাকি সম্পূর্ণ বিএনপির বিরুদ্ধে, মানে বিশাল বড় যৌথ অভিযান, যেখানে বিএনপিকে ছাঁটাই করা হবে, কাটাই করা হবে, মানে উত্তম মধ্যম দেওয়া হবে, ঢুকানো হবে। 24 ঘন্টায় বা 48 ঘন্টায় বিএনপির কম করে হইলেও 150-200 নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। তার আগের দিন বিএনপির কোনো নেতার বাসা থেকে প্রচুর পরিমাণে অস্ত্র শস্ত্র উদ্ধার করা হয়েছে। তার আগের দিনও এরকম ঘটনা ঘটেছে। তো হঠাৎ করেই বিএনপির উপরে খড়গ নেমে আসছে। এইদিকে মানুষ বলছিল যে তারেক ভাইয়া রওনা দিচ্ছে, এই প্লেনে উঠলো, এই তো প্লেনের সিঁড়িতে আছে, এই যে সিট বেল্ট লাগাচ্ছে, পাইলট মনে হয় টয়লেটে গেছে এখনো আসে নাই, নইলে প্লেন এখনই উড়াল দিবে টাইপের সিচুয়েশন। কিন্তু তারেক ভাইয়া কি এখন বাংলাদেশে আসবেন? কোনো গ্যারান্টি আছে? এবার আপনারা একটা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো, আমি গত 2-3 মাসে এই কথাটা কয়েকবার বলেছি যে
তারেক ভাইয়া বাংলাদেশে আদৌ আসতে পারবে কিনা, তার নিরাপত্তা আছে কিনা, তার কোনো সিকিউরিটি আছে কিনা, অথবা তার কোনো গ্যারান্টি আছে কিনা যে তারা ঢুকা দিবে না? কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে আগামী সপ্তাহে এই সোমবারে বা মঙ্গলবারে তারেক জিয়া বাংলাদেশেই চলে আসবেন? বলতে পারবে না, রাইট? সবসময় বলে আসছি একটা জিনিস, যে বিএনপি এখন জামাতের একটা অঙ্গ সংগঠন হয়ে গেছে। জামাতের উপর রিলাই করে করে, জামাতের সাথে এক হয়ে, জামাতের সাথে মিশে, বিএনপি এমনিতেই একটা নষ্ট দল ছিল, মানে ক্যান্টনমেন্টে যার জন্য। জামাতের কারণে বিএনপি আরো শেষ হয়ে গেছে। বিএনপির ঘাড়ে বসে জামাত এখন বাংলাদেশে রাজত্ব করার চেষ্টা করছে, বিএনপিকে পাত্তাই দিচ্ছে না। বিএনপি একটু টু শব্দ করলে একটা থাবর মেরে চুপ করাই দিল। এই মুহূর্তে তারেক ভাই এমন একটা ইমেজ নিয়ে আছে যেন ভাজা মাছ উল্টে খেতে পারে না, দুধে ধোয়া তুলসী পাতা, জীবনে কোনো পাপ করে নাই, একেবারে ফেরেস্তা টাইপের মানুষ। তার মানে রেকর্ড খুবই ক্লিন অ্যান্ড অল দ্যাট। অথচ আমেরিকাতে সে ব্যান, এফবিআই তার এগেনস্টে ইনভেস্টিগেশন করে তাকে ব্যান করে দেওয়া হয়েছিল। তারেক জিয়াকে মানে দুর্নীতির বরপুত্র বলা হয় বাংলাদেশে। সবচাইতে বেশি দুর্নীতিগ্রস্ত মানুষদের একজন এই তারেক জিয়া। অথচ এমন একটা ইমেজ, মানে আমি মাঝে মধ্যে চিন্তা করি যে মানে এটা কি অভিনয় করে? অভিনয় করলে তো এদেরকে অস্কার দেওয়া উচিত। মানে ভুলে যায় সবকিছু। এত করাপশন, 10%, হাওয়া ভবন, জেএমবি, গ্রেনেড অ্যাটাক, মানে এমন হ্যান কোনো কাম নাই, আকাম নাই যে করে নাই। কিন্তু মানুষ এগুলি ভুলে গেছে। তার চেয়ে তার আশ্চর্যজনক ব্যাপার হলো যে মাঝখানে, এখন না, ধরেন আরো 5-6 মাস আগে, এই তারেক জিয়া একজন ফেভারিট ক্যান্ডিডেট ছিল ফর লট অফ ফরেন ফ্রেন্ডস। কিছু বিদেশি ডিপ্লোম্যাটরা পাগল হয়ে গিয়েছিল, একেবারে ক্রেজি হয়ে গিয়েছিল তারেক জিয়ার জন্য। তাদেরকেও পরে রিমাইন্ডার দেওয়া হয়েছে যে আপনারা যে তারেক জিয়াকে ক্ষমতা আনার জন্য এভাবে পাগল হয়ে গেছেন, আপনাদের কি মাথা ঠিক আছে? আপনাদের কি কোনো আইডিয়া আছে তারেক জিয়া কি করেছিল বাংলাদেশে? হ্যাঁ, এখন বিভিন্ন দেশের ডিপ্লোম্যাটরা বা বিভিন্ন এখানে অনেক ধরনের ইকুয়েশন থাকে, এবং এই সমস্ত ডিপ্লোম্যাটরা 3 বছর পর চেঞ্জ হয়, 4 বছর পর চেঞ্জ হয়। সো আগে কি হয়েছে তাদের কোনো ধ্যান ধারণা থাকে না, সামনে যা পায় তাই নিয়ে চলতে থাকে। সেজন্য তাদের একটা ঝাঁকি দিতে হয়, ঝাঁকি দিলে তখন আবার তাদের মনে পড়ে, তাদেরকে বুঝিয়ে দিতে হয়। তো ধরেন ওই ধরনের বোঝানোর কাজগুলি আমরা কি করছি না? অবশ্যই করছি কোনো না কোনোভাবে। তো এন্ড অফ দ্য ডে আজকে আমি বেসিক্যালি তারেক জিয়াকে ব্যাশিং করতে আসি না, আমি তারেক ভাইয়াকে কোনোভাবে কোনো মন্দ কথা বলতে আসি না, আমি বিএনপিকেও মন্দ কথা বলতে আসি না। আমি শুধু এটা বলতে আসছি যে এই যে বিএনপিকে যে এখন দৌড়ের উপরে রাখছে, এদিকে বিএনপি তো চাঁদাবাজি নিয়ে ব্যস্ত ছিল গত 1 বছর ধরে। এখানে দখল, ওই যে ফুটপাত দখল, টঙের দোকান দখল, এই দখল সেই দখল, গরুর ব্যবসায়ী হতে শুরু করে স্বর্ণের ব্যবসায়ী, সবার কাছ থেকে চাঁদাবাজি করতে করতে গার্মেন্টস ইন্ডাস্ট্রি পুরো নষ্ট করে দিয়েছে এই চাঁদাবাজি করতে করতে। এগুলো নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু এই বিএনপি যে চাঁদা নিচ্ছে, মানুষের চাঁদাবাজি করছে, বেশিরভাগ টাকাই নাকি জামাত নিয়ে ফেলছে, জামাত শিবির নিয়ে ফেলছে। অর্থাৎ চাঁদাবাজির জন্য বিএনপিকে জামাত শিবির ইউজ করছে, মানে ওই কাজের ছেলের মতো। মানে বিএনপির নেতাকর্মীরা জামাতের নির্দেশে যায় বিভিন্ন জায়গা থেকে চাঁদা কালেক্ট করে, মানে ময়লা কাজগুলো বিএনপিকে দিয়ে করাচ্ছে। বিএনপি সারাদিন ধরে চাঁদা মাদা জোগাড় করে এনে এরপরে হুজুর হুজুর করতে করতে জামাতকে তার টাকা দিয়ে দেয়, আর নিজেদের পকেটে কিছু ভাঙতি পয়সা রাখে আর কি, পকেট খরচের জন্য। দ্যাটস ইট। বিএনপি এখন জামাত শিবিরের কাজের ছেলে হয়ে গেছে, পিয়ন হয়ে গেছে। এবং দেখেন না, ফখরুল সাহেব কান্নাকাটি করতেছে, এখন ইউনুসে বকা দিতেছে, বলতেছে ইউনুস আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।